পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তির দাবির ফলে সম্প্রতি লাদাখ হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়ে। তাতে একাধিক প্রাণহানি ঘটনা হয়। একদিকে অনেকে বলছে এই অস্থিরতার পেছনে রয়েছে বহুদিনের জমে থাকা রাজনৈতিক, সাংবিধানিক ও সামাজিক অসন্তোষ। আবার অভিজ্ঞরা বলছে এই ঘটনার পেছনে রয়েছে বিদেশি শক্তির হাত। 2019 সালে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা হয়ে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকে স্থানীয় জনগণ রাজ্য মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত দাবি জানিয়ে আসছে। সম্প্রতি এই দাবিগুলোর পক্ষে চলমান শান্তিপূর্ণ অনশন কর্মসূচির সময় দুই আন্দোলনকারীর শারীরিক অবনতিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপের সময় সংঘর্ষ বাধে এবং এতে 4 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর প্রশাসন লে ও কার্গিলে কারফিউ জারি করে এবং প্রায় 50 জনকে আটকও করা। আজ কিন্তু ওয়াংচুককে অ্যারেস্ট করে। সংঘর্ষ চলাকালে একটি বিজেপি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং প্রচুর সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে এই অস্থিরতা শুধু আইন শৃঙ্খলার সমস্যা নাকি এর শিকড় অনেক গভীর। তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে প্রবল ক্ষোভ কেন? লাদাখে যখন পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি উঠছে সেটা কতটা সাংবিধানিকভাবে বাস্তবসম্মত? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই আন্দোলনে কি অদৃশ্য শক্তির কোন ধরনের হাত রয়েছে? তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন শিক্ষাবিদ সঞ্জয় রায়, ডক্টর সঞ্জয় রায়, এবং অনলাইনে রয়েছেন আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুদীপ ভট্টাচার্য। নমস্কার, আমি দীপেন আপনাদের সঙ্গে রয়েছি। সুদীপ বাবু, আসি আপনার কাছে প্রথমে। আজ হঠাৎ কেন অস্থির হয়ে উঠল লাদাখ? মানে শুধু কি পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি নাকি অন্য কোনো কারণ আছে বলে দেখছেন? মূলত যে দাবিতে আন্দোলন শুরু হয়েছিল রাজ্যের দাবি, কিন্তু তার আগে আমাদের মনে রাখতে হবে 1947 থেকে 2019 সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের মানে যে রাজ্য, জম্মু কাশ্মীরের অংশ ছিল লাদাখ। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ যে মডুলেশন, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মডুলেশনের ফলে এটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। কেন কেন্দ্রীয় সরকার একে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল, এর পেছনে শাসক দলের কি লক্ষ্য বা উদ্দেশ্য ছিল, সেটা নিয়ে একটা অন্য বিতর্ক করা যেতেই পারে। কিন্তু তার আগে বড় প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে কাশ্মীরকে এরকম দুটো টুকরে ভেঙে ফেলার প্রয়োজনটা কি হলো জম্মু কাশ্মীর? এইটা হচ্ছে মূল প্রশ্ন। আসলে আন্তর্জাতিক বাজারে জম্মু কাশ্মীর একটা সেন্সিটিভ এলাকা এবং যুদ্ধের ক্ষেত্রে খুব স্ট্র্যাটেজিক একটা জোন। তো তার উপরে ভারত সরকারের একচ্ছত্র সার্বভৌম অধিকার থাকবে, এটা ভারত সরকার মনে করতেই পারে। এবং একই রকম ভাবে যে 370 ধারার বিলুপ্তি, যার ফলে কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেই স্ট্যাটাস থেকে সরে আসা, এই সমস্ত কিছু আসলে কাশ্মীর নিয়ে শাসক দলের যে রাজনীতি, সেই রাজনীতির একটা অংশ। যখন কাশ্মীরকে ভেঙে লাদাখ করা হয় তখন বলা হয়েছিল দুটো কথা। এক, এবার কাশ্মীরে ব্যবসা বাণিজ্য হবে। দুই, মানে এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট, অস্থিরতা যে কাশ্মীরে আছে, বাইরে থেকে সীমান্ত পার যে সন্ত্রাসবাদ আছে সেই সন্ত্রাসবাদ শেষ হবে। কিন্তু প্রশ্ন হলো, কাশ্মীর ভাঙার পরেও, জম্মু কাশ্মীরকে স্টেটহুডটাকে ভাঙার পরেও সেখানে না সীমান্ত পার সন্ত্রাসবাদ বন্ধ হয়েছে, না সেখানকার ব্যবসা বাণিজ্য ইত্যাদি সমস্ত কিছু বেড়েছে। তাহলে যে প্রশাসক নিয়োগ করা আছে, যিনি রাজ্যপাল হিসেবে ওখানে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে কাজ করছেন, তা হচ্ছে প্রাথমিকভাবে তার দেখভালের দায়িত্ব। সেই দেখভালের দায়িত্বের ব্যর্থতাকেই ইনিশিয়ালি এটাকে মনে করা হচ্ছে। স্টেটহুডের দাবি তো অনেক জায়গাতে উঠেছে। সেখানে হঠাৎ করে এই তরুণ অংশের বিক্ষোভ, তার পেছনের কারণ কি? কারা একে উস্কেছেন? এবং এর পিছনে সচেতন ভাবে পরপর যে টুইট গুলো আমাদের সামনে এসছে, টুইট গুলো দেখলে বোঝা যাচ্ছে সচেতন ভাবে একটা রাজনীতি আছে।
আলোচনা করা, সেই রাজনীতির কথাগুলোতে আমরা আরো একবার ফিরে আসবো। ঠিক, আমরা আসবো আপনার কাছে, সেই বিষয়টাতে আসবো। কিন্তু এই মুহূর্তে আপনি তাহলে যেটা বললেন যে একটা পূর্ণ রাজ্যের দাবি সেখানে বহুদিন ধরেই ছিল, বা 2019 সালের পর থেকে সেখান থেকে ছিল। একটা শান্তিপূর্ণ অনশন চলছিল বা আন্দোলন চলছিল, এবং সেটাই এতদিন দেখা গেছিল। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন 24 তারিখ হঠাৎ করে হিংস্র হয়ে ওঠে, উত্তেজিত হয়ে পড়ে, এবং সেখানে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, সেখানে যে আন্দোলনগুলো তারই অনেকটা মডেলের একটা আন্দোলন আমরা সেখানে দেখেছি, একটা সহিংসতা আমরা দেখেছি। আসবো আপনার কাছে। স্যার, আপনি কি মনে করেন এই যে লাদাখকে রাজ্য মর্যাদা দেওয়ার দাবিটা মানে কতটা সাংবিধানিকভাবে মানে এটা বাস্তবসম্মত? আর এই যে হঠাৎ করে অস্থির হয়ে পড়লো লাদাখ, এটার পেছনে কি শুধু এই মানে পূর্ণরাজ্যের দাবিটাই মূল, নাকি এর পেছনে অন্য কোনো কারণও আছে বলে মনে করেন? নমস্কার। তো প্রথমে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এখানে শুধু কেবলমাত্র যারা নাকি আন্দোলন যারা করছে, এই যার নাম বললেন সোনম ওয়াংচুক, তো বেসিক্যালি হি ইজ এন এনভায়রনমেন্টালিস্ট, ঠিক আছে, এবং উনি কিছু আন্দোলন করছিলেন, এখন ওই অনশন আন্দোলনে গিয়েছেন, 10 তারিখ থেকে গিয়েছেন। এখন আপনি তার আগে প্রেক্ষাপটটা, তো ওনাদের মোটামুটি 4টে দাবি ছিল। স্টেটহুড একটা, 6 শিডিউল একটা দিতে হবে, 6ষ্ঠ তফসিল নিতে হবে, পাবলিক সার্ভিস কমিশন ছিল, আর সেকেন্ড হলো লে এবং কার্গিল আলাদা কনস্টিটিউয়েন্সি হিসেবে ডিক্লেয়ার করতে হবে, আর এমপ্লয়মেন্টের কিছু রিজার্ভেশনের ব্যাপার। তারা এই 4টে দাবি নিয়ে তারা এসছে। এখন দেখুন, যখন নাকি লাদাখের যে স্টেটহুডশিপ, সেটা কিন্তু আজকে এটা নতুন দাবি না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন নাকি 2019 সালে বা 31 অক্টোবর থেকে 2019 থেকে যখন নাকি এটাকে ইউনিয়ন টেরিটরি হিসেবে ডিক্লেয়ার করেছে, তার অ্যাসেম্বলি নেই। কিন্তু ওইটাও জম্মু অ্যান্ড কাশ্মীর ওদের অ্যাসেম্বলি আছে, ওদের অ্যাসেম্বলি নেই। তো এখন এই দাবিটা কিন্তু আজকের না, 1955 সম্ভবত কোন একজন এমপির নাম আমি বলছি, এট দ্যাট টাইম বেসিক্যালি দিস ডিমান্ড ইজ রেজ। ওনার নাম হলো কুশক বাকুলা। তখন 1955 তখন তো কাশ্মীরের সঙ্গে ছিল, কাশ্মীরের সঙ্গে ছিল, তখন কি আলাদা রাজ্যের দাবি, তখন আলাদা মানে ইউনিয়ন টেরিটরি হিসেবে ডিক্লেয়ার করবার জন্য তখনই এটা প্রস্তাব এসেছিল। তখন দাবি ছিল ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত যখন হলো তখন দাবি উঠছে এটাকে এখন রাজ্যের মর্যাদা। যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেহেতু এখন অলরেডি এটাকে মানে বেসিক্যালি করে দিয়েছে, এখন ব্যাপারটা হলো ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স ও 6 ইয়ার্স এখানে ধরুন জম্মু অ্যান্ড কাশ্মীরের দিকে যদি লক্ষ্য করে দেখেন, ওদের কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, ওদের কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। আচ্ছা, ঠিক আছে, এবং সঙ্গে ওরা 6 শিডিউলটা চাচ্ছে। এবং কারণ নর্থ ইস্টের দিকে লক্ষ্য করে দেখা গিয়েছে যে 6 শিডিউলে অনেক বেশি কিছু ক্ষমতা বেসিক্যালি পাওয়া যায়, তাই দে আর বেসিক্যালি ট্রাইবেল এলাকা। তো এখন বেসিক্যালি এই যখন নাকি 2023-এর দিকেও একটা কমিটি হয়েছিল, সেই কমিটির সঙ্গে অনেক আলাপ আলোচনার পর কিছু কিছু দাবি ওদের মেটানোর চেষ্টা করছিল। কিন্তু যেটা বলছিলেন আপনি, সেটা বাইরে থেকে কোনো মদত আছে কিনা, দেখুন যখন দুটো ফ্যাক্টর আছে এখানে। একটা ফ্যাক্টর হলো 2019-এর পর থেকে 2025 অব্দি এই 6 বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট বেসিক্যালি যে ইউটি যেটা হয়েছে, হওয়ার পর ওইখানে অনেকগুলো সংঘর্ষ আমরা লক্ষ্য করতে পেরেছি। যে কারণ গালওয়ান ভ্যালি ঘটনা ঘটে গিয়েছে, কারণ কি বেসিক্যালি বর্ডার ইস্যুতে। এখন বেসিক্যালি ইউটি করার পিছনে উনি ত্রিদীপ বাবু যেটা বলছিলেন, দ্যাট ইজ এ বেসিক্যালি ভাইটাল ইস্যু। হ্যাঁ, কারণ কি যদি আপনি লাদাখের সীমানা লক্ষ্য করেন, তাহলে প্রায় 1600 মাইল এলাকা আমাদের চাইনিজ বর্ডার আমাদেরকে দেখতে হয়। সুতরাং এটা স্টেটহুড থেকে যদি যায় ইউটি থাকে, তাহলে প্রশাসনটা হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পুরোটা থাকবে। উইথ দিস অবজেক্টিভ পারহ্যাপস দিস গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড। কিন্তু কিছু কিছু ওদের দাবি যেরকম ছিল যে ট্রাইবাল স্ট্যাটাস বা ওদের রিজার্ভেশনের ব্যাপার, প্লাস এমপ্লয়মেন্টের ব্যাপার, ঠিক আছে, দিস রিমেইন বেসিক্যালি আনএড্রেসড। সাম ইস্যুস আর দেয়ার, ঠিক আছে। আর বেসিক্যালি যেটা নাকি লক্ষ্য করা গিয়েছে, যখনই ইউটি যখন লাদাখ যখন নাকি জম্মু কাশ্মীরের সঙ্গে ছিল, তখনও কিন্তু লাদাখে কিন্তু সেই পরিমাণে ডেভেলপমেন্ট হয়নি, ঠিক আছে। এবং সেখানেও দেখা গিয়েছে যে জম্মু কাশ্মীর সরকার
তার টোটাল বাজেটারি এলোকেশনের একটা খুব কম পরিমাণ টাকাই লাদাখের জন্য খরচ করত। সুতরাং যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন আর যাই বলুন সেইভাবে ডেভেলপ করেনি। আর সঙ্গে যেটা হয়েছে বেসিক্যালি এডুকেশন আর আনএমপ্লয়েড ইউথের সংখ্যা সেখানে বেশ কিছু বেশি আছে, 26% অফ দিস, মানে সুতরাং বেসিক্যালি আর এই যেটা বলা হচ্ছে যে বাইরে থেকে কিছু মদত এসছে কিনা, মানে নেপালি কিছু কিছু বা ডোগরা অঞ্চলের কিছু কিছু লোককে সেখানে পাওয়া গিয়েছে। সুতরাং দেখুন, যখন নাকি এই ধরনের আন্দোলন হয় তখন বাইরের যে শক্তি সেখানে ঢুকে না, সেটা কেউ মানে বেসিক্যালি সেটাকে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বাইরের মদত ছিল। ডিজিপি জম্মু অ্যান্ড কাশ্মীর যেটা বলছিলেন, ওনার যে বক্তব্যটা বেসিক্যালি দেয়ার আর সাম ইনস্টিগেশন ফ্রম আউটসাইড সোর্সেস, দিস মে বি। তো এখন আজকে দেখতে পেয়েছি যে ওয়াংচককে সম্ভবত গ্রেপ্তার করেছে, সুতরাং মিক্সচার বোথ পলিটিক্যাল ইন্টারভেনশনসও আছে, লোকাল কিছু ডিপ্রাইভেশনও আছে, সব মিলিয়ে প্রবলেমটা একটু ক্রপ আপ করেছে। তবে আমার মনে হয় অলরেডি বেসিক্যালি ট্রাইপার্টাইট টক্সের একটা ব্যাপার ছিল, হ্যাঁ, মানে লেপেক্স বডি এবং কার্গিল ডেভেলপমেন্ট অথরিটি যারা আছে ওদের বোধহয় অক্টোবরের 6 তারিখ বোধহয় মিটিং এর একটা কথা আছে, সেটা মিটিংটা তো পরে হবে। আমরা আপাতত যেটা আপনি বললেন, এই যে সীমান্ত রাজ্যগুলোতে কেন্দ্র শাসিত যদি থাকে তাহলে সেখানে প্রশাসনের সুবিধা হয়। দিলীপবাবু এই ব্যাপারটা একমত কিনা? দিলীপবাবু, যে আমাদের রাজ্যগুলো বা আমাদের যেসব এলাকাগুলো আমি ধরে নিতে পারি যেখানে সীমান্তবর্তী, তাহলে সেটা যদি কেন্দ্র শাসিত থাকে তাহলে প্রশাসনের সুবিধা হয় অনেক কিছু প্রশাসনিক কাজকর্ম করতে। এটা কি আপনি মানেন? না, কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কতগুলো নির্দিষ্ট সংবিধান সম্মত কিছু বক্তব্য আছে, সেগুলো মানে এই আলোচনার বিষয় নয়। এবং বিষয়টা যেটা, সেটা হচ্ছে স্যার যে কথাটা বললেন সেটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, যে একটা জায়গায় যে ডেভেলপমেন্টটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ডেভেলপমেন্ট হয়নি যে কারণে আন্দোলনের দিকে এখানকার মানুষ গেছে। এবং এটাও সত্যি কথা যে জম্মু কাশ্মীরের সঙ্গে লাদাখ যখন ছিল, লাদাখের মূল আয়ের যে অংশ, সে আয়ের অংশ আসে ওখানকার ট্যুরিজম থেকে। ট্যুরিজম হচ্ছে ওখানকার মূল আয়ের অংশ। তো এখানে প্রশ্ন হচ্ছে, যেখানে ট্যুরিজম হচ্ছে মূল আয়ের অংশ, সেখানে চাষবাস ইত্যাদি হচ্ছে না, ডেভেলপমেন্টাল যে কাজের কথা, সবচেয়ে বেশি রেভিনিউ ট্যুরিজম থেকে যে অঞ্চল থেকে আসে, সেই অঞ্চলটাকে কেন কেন্দ্রীয় সরকার বা তৎকালীন রাজ্য সরকার ডেভেলপ করবে না? এটা একটা যেমন বড় প্রশ্ন। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ভারতবর্ষ স্বাধীন হবার পর একটা বড় অভিযোগ ছিল উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো সবচেয়ে বেশি অবহেলিত। সমস্ত সম্পদ জমা হতো দেশের পশ্চিমাঞ্চলের মধ্য অঞ্চলে, বিশেষ করে পশ্চিম অঞ্চলে মহারাষ্ট্রে গিয়ে জমা হতো, দিল্লিতে জমা হতো এবং ওই উত্তর ভারতের একটা বড় অংশে জমা হতো। কিন্তু রেভিনিউ কম কিন্তু উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো দিত না। তাহলে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এই এতদিন ধরে কি কারণে অবহেলিত হয়ে এসছে? আসলে এটা হচ্ছে শাসক দলের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্রের লক্ষণ। সেই লক্ষণের বাইরে কোনো শাসক দল বেরোতে পারে না। একই রকম ভাবে যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন অংশে দেখা যাবে যে ডেভেলপমেন্ট বা উন্নয়ন কখনো সমদর্শী ভাবে হয় না, হয়নি। তো কি বলে, আমাদের লাদাখের ক্ষেত্রেও ঘটনাটা এক। তাহলে প্রশ্ন হচ্ছে লাদাখে যখন দারিদ্র, আদিবাসী মানুষের উন্নয়ন, চাকরি পাওয়া, সরকারি কাজ পাওয়া এবং মানুষের মতো বাঁচার যে অধিকারটুকু আছে, সে অধিকারটুকু ভারত সরকার এতদিন দিতে পারলো না। কেন দিতে পারলো না? তার কারণ হিসেবে যে যুক্তিগুলোকে 2019 সালের আগে বারবার করে বলা হচ্ছিল, যখন এই স্টেটহুড ভেঙে একে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে নিয়ে আসা হলো, তখন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল লাদাখবাসীর মনে। লাদাখ হচ্ছে দুটো জেলা নিয়ে তৈরি, একটা লেহ আর একটা কার্গিল। সেই কার্গিল, যে কার্গিলে একসময় সীমান্ত পার সন্ত্রাসবাদকে আমরা প্রত্যক্ষ করেছিলাম বাজপেয়ীর আমলে। তো
এই কার্গিল সুতরাং জায়গাটা সেন্সিটিভ, এবং স্যার যে কথাটা বললেন সেটা হচ্ছে একটা বড় অংশ চীনের সঙ্গে যুক্ত। চীন যে আমাদের খুব ভালো বন্ধু এমনটা ভাবার কোনো কারণ নেই, আবার যে খুব বড় শত্রু এমনটাও ভাবার কোনো কারণ নেই, কারণ নানা রকম আলোচনার মধ্য দিয়ে এখন সম্পর্ক ক্রমশ ওই শীতলতা কাটিয়ে একটা উষ্ণতার দিকে যাওয়ার চেষ্টা করছে ভারত সরকার চীন দুজনেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক জোন হিসেবে যে জম্মু এবং কাশ্মীর বা গোটা কাশ্মীর উপত্যকা এবং লে লাদাখ আছে, সেই অঞ্চলটাকে এই ডিসম্যান্টেল করে দেওয়ার পেছনের রাজনীতিটা কি ছিল? আসলে পেছনের রাজনীতি ছিল ডেভেলপমেন্টের নামে শাসক দল বাড়তি কোনো ফায়দা তুলতে পারেনি কিনা, যে ফায়দাটা শাসক দল তুলতে পারেননি। কি ধরনের ফায়দার কথা আপনি বলছেন? কি ধরনের ফায়দার কথা? মানে রাজনৈতিক, অর্থনৈতিক, কি ধরনের ফায়দা? নানা রকম। ওখানে যে রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্ন, ওখানে যে মূল ইস্যু ছিল, কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হয়ে গেল, কাশ্মীর ফাইল হয়ে গেল। এর মধ্যে সত্যতা কতটুকু, এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন তোলা যায়। আরো 4টি এপিসোড আমরা করে ফেলতে পারি। একটা সরকারি সিদ্ধান্তের পিছনে সরকারের যেমন কতগুলো সিদ্ধান্ত থাকে, একটা রাজনৈতিক সিদ্ধান্তও থাকে। এই রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে জম্মু কাশ্মীরে ফুট হিলস ফেলার সুযোগ চেয়েছিল বিজেপি, সেই সুযোগটা তারা পায়নি। কাশ্মীরের মানুষ, জম্মুর মানুষ, লে লাদাখের মানুষ, তারা সেই সুযোগটা তাদের আমরা কাশ্মীর পর্যন্ত যে লোকটা একটা সরকারকে নির্বাচিত করে এসছে, আজকে তুমি তার হাত থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে তুমি বলছো তুমি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নাগরিক, তুমি মেনে নেবে? ওকে, আমার প্রশ্ন সেখানে নয়। প্রশ্ন হচ্ছে যে ষষ্ঠ সূচিতে অন্তর্ভুক্তির দাবি আদৌ কতটা কার্যকর হতে পারে লাদাখের প্রেক্ষাপটে? এটি কি মানে শুধু উত্তর পূর্ব ভারতের জন্যই উপযোগী ছিল, নাকি মানে লাদাখেও বাস্তবায়ন সম্ভব? এটা আপনি এই জায়গাটাতে কি মনে করেন? তারপর আপনার কাছে আসবো। হ্যাঁ, সত্য তপশিলে যে বিষয়গুলো বলা আছে সে বিষয়গুলো কিন্তু কোনোটাই লাদাখের ইন্টারেস্টের পরিপন্থী নয়। শিডিউলটা যদি একবার খুলে দেখা যায় তো সেখানে যে সুযোগ সুবিধার কথা বলা হয় সেগুলো কিন্তু কখনোই, 1 মিনিট, 6th শিডিউলে কি বলা হচ্ছে? The 6th schedule of Indian Constitution provides for the administration of areas in the state. এখানে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, দো দ্য অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ADCs যেগুলো আছে, and regional council. These body have legislative, executive and judicial power over local matters like land, forest, customs, ensuring self-governance for tribal communities. একদম। আর সেখানে 97% ট্রাইবাল। প্রশ্ন হচ্ছে এই যে জমি, জঙ্গল, পাহাড়ের অধিকার আদিবাসী মানুষের হাতে থাকবে, ট্রাইবাল মানুষের হাতে থাকবে, সেটা ভারতবর্ষের কোথায় মানা হচ্ছে? মধ্যপ্রদেশের বিশাল জমি দিয়ে দেওয়া হয়েছে, গুজরাটের জঙ্গল দিয়ে দেওয়া হয়েছে। কেন? ট্রাইবালদের হাতে যে জমি থাকার কথা সে জমি কি করে 4টে ব্যবসায়ী, 4টে কর্পোরেট দিয়ে নেয়? আসলে লাদাখেও কাশ্মীরকে ভাগার মধ্য দিয়ে সরকারের এবং শাসক দলের যে পিছনের ইচ্ছা ছিল, পিছনের যে অঙ্ক ছিল, সেটা হচ্ছে ওই অঞ্চলের কিছু একটা কথা বলা হচ্ছিল সে সময়, কাশ্মীরের মেয়েকে বিয়ে করা যেতে পারে। মনে আছে 2019-এর আগে বলা হয়েছিল কাশ্মীরের মেয়েরা পণ্য। ওকে, আসবো আপনার কাছে, আমি আসবো আবার। স্যার, আপনি কি মনে করেন এই জায়গাটাতে, এই যে কাশ্মীর থেকে লাদাখকে আলাদা করা এবং তারপরে যে কথাগুলো ত্রিদীপবাবু বলছিলেন, যদি ডেভেলপমেন্টের ইস্যুতে যদি পলিটিক্সই করার ছিল, যদি সেখানে ফুট হিলস ফেলার ছিল শাসক দলকে, তাহলে সেখানে সিট বাড়ানো হলো না কেন? তাদেরই একটা দাবি এই মুহূর্তে, লাদাখবাসীদের দাবি, সোনাম ওয়াংচুক এবং ওনার সহযোগীদের দাবি। তাহলে সেখানে সিট বাড়ালো না কেন? 1, 2 হচ্ছে এই যে ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্তির দাবি ওনারা করছেন, 97% ট্রাইবেল হওয়া সত্ত্বেও ওনাদের এই দাবি এখন তো বলাই যেতে পারে তাদের দাবিতে যুক্তি আছে। তাহলে সেটা কেন করা হচ্ছে না? ত্রিদীপবাবু বলছেন যে সারা ভারতবর্ষে কোথায় ট্রাইবেলদের জমি সুরক্ষিত আছে?
তাদের জমির অধিকার কতটাই সুরক্ষিত আছে? দেখুন, এক নম্বর হলো ওইখানে যে 6 শিডিউলের আন্ডারে যে অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিলের কথা বলা হয়, এখানে কিন্তু বোথ লাদাখ এবং লেতে দুটো কিন্তু অটোনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আছে। এবং সেখানে কিন্তু আগে কিন্তু 45% পপুলেশন ছিল এজ এ ট্রাইবাল। সম্ভবত মে 23-এর পরে ডিসকাশনের পরে ইট রেজ টু 84% ডিক্লেয়ার্ড। 1/3 of the seats in this council are reserved for women now. So process was on. আচ্ছা, সরকার বেসিক্যালি ইউটি ডিক্লেয়ার করবার পর ওইখানে হয়তো একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর্ম হয়নি। গভর্নমেন্ট শুড কুইকলি বেসিক্যালি থিঙ্ক অফ বেসিক্যালি ডেভেলপিং এ অ্যাসেম্বলি, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা। আর সেকেন্ড হলো যে লে এবং কার্গিলের জন্য যে বেসিক্যালি যে সেপারেট যে পার্লামেন্টারি সিটের কথা বলছে, এখন এক্সিস্টিং ওয়ান আছে। তো বেসিক্যালি আপনি যদি লক্ষ্য করে দেখেন, এটা হয়তো 2026-এ যে পপুলেশন যখন নাকি আমাদের হবে, সেন্সাস হবে, তখন অলরেডি হয়তো বেসিক্যালি মাইট বি আন্ডার কনসিডারেশন। এখন 6 শিডিউলে দেবে কি না দেবে, ইট ডিপেন্ডস অন দি সেন্ট্রাল গভর্নমেন্ট অর দি লোকাল সঙ্গে। এটা সরকারের না দেওয়ার পেছনে কারণ কি থাকে? দেখুন, না দেওয়ার পিছনে একটা কারণ হতে পারে, ধরেন না সেখানে ধরেন না যদি ল্যান্ডের যে ব্যাপারটা আছে, এখন ল্যান্ড রাইটস এর ব্যাপার। কারণ কি, আপনি যদি লক্ষ্য করেন, আমি একটা কথা বলছি যে লেহ যদি আপনি এবং কাশ্মীর থেকেও যদি কার্গিল এবং আমাদের লেহ যদি সীমান্তের যদি অবস্থা লক্ষ্য করে দেখেন, তার একটা বিশাল একটা এলাকা কিন্তু আমাদের কিন্তু বর্ডার এরিয়া, সীমান্ত এলাকা, এবং হিল এরিয়া কিন্তু মাউন্ট এবং হাইল্যান্ড এরিয়া, ঠিক আছে। আর সেখানে আপনার ইকোলজি বলেন, ইকোসিস্টেম বলেন, প্লাস সেখানে আমার মনে হয় মিনারেলস এর কিছু রেয়ার মিনারেলস এর কিছু ব্যাপার স্যাপার থাকতে পারে। মিনারেলস এর কথা শোনা গেছে, ঠিক আছে। সুতরাং মিনারেলস এর কারণ কি, এখন যদি আপনি লক্ষ্য করে দেখবেন, এটা আমি মিলাচ্ছি জন্য ওয়াই বেসিক্যালি ইউএসএ ইজ নট এবল টু বেসিক্যালি ফাইট এগেনস্ট চায়না। কেন চায়নার সঙ্গে ততটা যুঝে উঠতে পারছে না? কারণ কি, চায়না কাছে প্রচুর রেয়ার ম্যাটেরিয়ালস এর বেসিক্যালি পজিশন আছে। কিন্তু এটা বলা হচ্ছে, এই যে রেয়ার মিনারেলস এর কথা বলা হচ্ছে লাদাখে, সেটা এক্সট্রাক্ট করার মতো ততটা পরিমাণে নেই বলা হচ্ছে। না নেই, সেটা উই ডু নট নো এক্সট্রাক্ট, নো বেসিক্যালি আমাদের তো স্টাডি হয়নি এখন সেভাবে। কারণ কি, আপনি যদি লাদাখের যদি এরিয়া লক্ষ্য করে দেখেন, 1,17,000 স্কোয়ার কিলোমিটার, 10 টাইমস, প্রায় 11 টাইমস অফ ত্রিপুরা, ঠিক আছে। পপুলেশন ইজ অনলি লেস দেন 3 লাখ, ঠিক আছে। সুতরাং বিশাল এলাকা তো আপনার বেসিক্যালি খালি পড়ে আছে একদম, ঠিক আছে। সুতরাং সেখানে আলটিমেটলি যে অরুণাচল আমরা দেখতে পাচ্ছি, আমাদের যেহেতু 6 শিডিউল আছে, তো এখন কেন গভর্নমেন্ট মাস্ট বি থিঙ্কিং। আমি বলছি না দেওয়ার, কারণ কি অলরেডি সেখানে 6 শিডিউলে যেরকম অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের কথা বলা হয়েছে এবং সেগুলো সেখানে আছে। এখন গভর্নমেন্টের সিকিউরিটি রিজনসে যদি কোনো কারণ না থাকে, তাহলে গভর্নমেন্ট মে গিভ এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে কারাকোরামের সিয়াচেন গ্লেসিয়ার থেকে এই আমাদের লাদাখের অংশটা শুরু, ভূগোলটা দেখলে বোঝা যাবে ম্যাপটা একদম, সেখান থেকে জায়গাটা নেমে এসেছে। এবং ফলশ্রুতি হিসেবে এই যে গোটা চীনের যে জায়গাটা আছে, এই জায়গাটার সবচেয়ে বিপজ্জনক ক্ষেত্র হচ্ছে মানে আমার বহিঃশত্রুরা সে উঁচু জায়গায় অবস্থান করছে, আমরা অপেক্ষাকৃত নিচে। লাদাখ হচ্ছে একটা উঁচু মালভূমি, সেই মালভূমিতে আমরা আছি। সুতরাং ওপর থেকে নিচে টার্গেট করে মারা এটা অনেক সহজ। যে কারণে কার্গিলে দীর্ঘদিন ধরে ওরকম ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে যখন ইন্টারভেন হয়েছিল, তখন ভারতীয় একজন মেষপালক সে খবরটা প্রথম পেয়ে ভারতীয় সেনাবাহিনীকে দেয়, এবং সেই সেনাবাহিনীর কাছে ওই ওপরে উঠে তাদেরকে চেক করা, চ্যালেঞ্জ করা এবং আমার দেশের জমি রক্ষা করা, সেটা একটা বড় সড়ো চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটা এখন রূপকথার মতো আমরা গল্প শুনি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অংশটাকে যদি নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে
প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে সেখানে নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবার জন্য সেখানে ইনভেস্টমেন্ট ঢোকাতে হবে। যে ইনভেস্টমেন্ট শুধু কর্পোরেটের ইনভেস্টমেন্ট হবে না, দেশের সরকারের ইনভেস্টমেন্ট হতে হবে। সেখানে দ্রুত গাড়ি পৌঁছানো, সেনাবাহিনীর সাজোয়া গাড়ি পৌঁছানো এবং হাই অল্টিটিউডে আবার এয়ারবেস তৈরি করবার যে প্রযুক্তি, সেই প্রযুক্তি ওখানে নিয়ে যেতে হবে। এই কাজগুলো যদি হতো তাহলে ওখানকার আদিবাসী ট্রাইবাল মানুষগুলোকে আজকে এই কাজের নিরাপত্তা, নিজেদের কাজ বেঁচে থাকার নিরাপত্তার জন্য আন্দোলন করতে হতো না। 19 থেকে 25 অনেকদিন কেটে গেছে। সেটা তো সুদীপ বাবু নিরাপত্তার ইস্যুতে আপনি বলছেন যে গভর্নমেন্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা উচিত এবং সেই ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে হয়তো লোকাল যারা 19 সাল বস, 19 সালের 31শে অক্টোবর হয়েছে, আর এটা হচ্ছে আমরা আলোচনা করছি 2025 অক্টোবরে ঢুকবো কদিন বাদে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে সরকার এই 19 থেকে 25-এর মধ্যে এমন কোনো কাজ করতে পারেনি যেটা লাদাখবাসীর কাছে মনে হতে পারে এটা খুব পজিটিভ পদক্ষেপ হয়েছে। 1, 2, তুমি আমার ভোটাধিকার কেড়ে নিয়েছো, আমার মানুষকে নির্বাচিত করবার অধিকার নেই, আমার শাসককে আমি পছন্দ করব সে অধিকারটুকু আমার নেই। অথচ তুমি কর্পোরেটকে ঢোকাচ্ছ কোথায়? ওখানে বড় বড় হোটেল তৈরি করবার জন্য। ওখানে যে ভূ পর্যটক, যে আমাদের কি বলে প্রাকৃতিক যে সম্পদ আছে, সেই সম্পদকে লুট করবার জন্য এই অধিকার তো ভারতবর্ষের সরকারকে, ভারতবর্ষের শাসক দলকে কে দিয়েছে? আমি আসবো। আমার জমির জায়গা, জমি জঙ্গল পাহাড় আদিবাসীদের, সেখানে তার অধিকার থাকবে। এ তো আমাদের প্রথম ইউপিএ সরকারের আমলে সিদ্ধান্ত হয়েছিল, বিল পাস হয়েছিল। না, সে ঠিক আছে, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কস এর জন্য, কাজের জন্য সেখানে তো ধীরে ধীরে এগিয়ে যেতে হবে সবখানে। আমাদের গোটা ভারতবর্ষে যেভাবে হচ্ছে ঠিক সেভাবে একই স্রোতে হয়তো লাদাখেও হবে। এখন স্যার এই যে বলছেন গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, তার কথা আপনি বলছেন, সেটা আমাদের অন্যান্য স্বাভাবিক যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, মেঘালয়, কাশ্মীর এসবের ক্ষেত্রে হতে পারে না। তার কারণ হচ্ছে এই রাজ্যগুলোর, এই রাজ্যের সীমানাগুলো মানে ভৌগোলিক ভাবে খুব স্ট্র্যাটেজিক। এটাকে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক জোন হিসেবে এখানে এই অঞ্চলগুলো আন্তর্জাতিক সীমানা রয়েছে আমাদের সঙ্গে, এই রাজ্যগুলোর সঙ্গে। তো সেই ইম্পর্টেন্ট ভূগোলগুলোকে আমার দেশ রক্ষা করবে না, এইটা হতে পারে নাকি? সেখানে ডেভেলপমেন্ট আগে পৌঁছবে। ওকে, আমরা আসবো, আমরা এই বিষয় নিয়ে অবশ্যই নিরাপত্তার বিষয়টা নিয়ে আলোচনা করলাম। তবে একটা বিষয় হচ্ছে যে এই আন্দোলনে আমি আসবো আপনার কাছে বাবু আবার। স্যার, এই যে এই আন্দোলন কতটা অভ্যন্তরীণ এবং কতটা বাইরের প্রভাব বলে মনে করেন এই আন্দোলনে? এখন যে কথাগুলো বলা হচ্ছে যে এফসিআরও মানে বাতিল করা হয়েছে, তাহলে বাইরের প্রভাবটা আছে বলে মনে হচ্ছে এখানে, এবং সরকারের কাছেও প্রমাণ, হয়তো তথ্য প্রমাণ রয়েছে যে বাইরের প্রভাব আছে। না দেখুন, 1 নম্বর হলো সিবিআই তো তার আগে ওনাকে নোটিশ ধরিয়েছেন এবং ওনাকে বলেছে, ঠিক আছে, এবং এই জন্য আজকে ওনাকে অ্যারেস্ট করেছে। এখন দেখুন বেসিক্যালি সোনাম ওয়াংচুকের কথা বলছেন এখন, দিস ইজ ভেরি ট্রিকি ইস্যু। কারণ কি এক্স্যাক্টলি সিবিআই তো অনেকের কাছেই যায় এখন, আর যে ইস্যু এনভায়রনমেন্টাল ইস্যু, তো আসলে যত এনভায়রনমেন্টাল যত যারা ফান্ডিং হয় ভারতবর্ষে, অনেক ফান্ডিং যে হলো এনভায়রনমেন্টাল মুভমেন্ট যেগুলো আমরা দেখতে পেয়েছি, তার অধিকাংশের মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে ওয়ার্ল্ডের যে বড় বড় ফান্ডিং এজেন্সি গুলো আছে ওদের কিন্তু ফান্ডিং কিন্তু থাকে আসে। এখন এর ভিতর দিয়ে যে সরষার ভিতর দিয়ে যে ভূত আসছে না, সেটাও কিন্তু না করা যায় না। কিন্তু পলিটিক্যালি আপনি যদি লক্ষ্য করে দেখেন, কারা সেখানে যে ভিডিও যেগুলো সামাজিক মাধ্যমে বা পত্রপত্রিকায় যেগুলো আমরা দেখেছি বা শুনেছি, তো এখন কারা জানি কয় অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অফিসে আক্রমণ করলো বা বিজেপির হেডকোয়ার্টারে যারা নাকি আক্রমণ করলো, তো বেসিক্যালি
আন্দোলনকারী যারা, ঠিক আছে, এবং তাদেরকে কারা নেতৃত্ব দিয়েছে, এগুলো কিন্তু সমস্ত বিষয় পরিষ্কার, ঠিক আছে। সুতরাং এগুলোর মধ্যে হঠাৎ করে ওয়াংচুকের যিনি, উনি যখন নাকি ওনার অনশন ভাঙলেন, উনি কিন্তু আর অনশন ভেঙে কিন্তু আর যারা নাকি আন্দোলন করছিলেন ওনাদেরকে কিন্তু থামাবার জন্য আর উনি চেষ্টা করেননি। হি বেসিক্যালি স্ট্রেট ওয়ে মানে ওয়েন্ট ওয়ে ফ্রম দ্য সিন। উনি তো বলেছেন উনি সেখান থেকে ওনার যে অনশনটা সেটাকে উইথড্র করেছেন এবং বলেছেন, উনি টুইট করে বলেছেন যে এই পদটা অপেক্ষা, আমি এই পদটার জন্য উনি এতদিন ধরে অনশন করেননি, কিন্তু আলটিমেটলি উনি কন্ট্রোল করতে পারেননি। তো এখন বেসিক্যালি সমগ্র যদি আপনি লক্ষ্য করে দেখেন যে তার একটা যদি আপনি ইম্প্যাক্টটা যদি সারাউন্ডিংস ইম্প্যাক্ট লক্ষ্য করেন, বাংলাদেশের ঘটনার সঙ্গে করে অনেকে বলছে, নেপালের কথাও বলছে, মানে তার একটা ইম্প্যাক্ট কিন্তু, আর আমাদের তরুণ সমাজের মধ্যে একটা বেসিক্যালি এন্টি গভর্নমেন্ট একটা সেন্টিমেন্ট কিন্তু বেসিক্যালি ইজ রাইজিং। এন্টি গভর্নমেন্ট একটা সেন্টিমেন্ট কিন্তু এভরিওয়ার, আপনি যেখানে যাবেন, যে তরুণরার মধ্যে ইউ উইল ফাইন্ড এ সেকশন যারা দীর্ঘদিন যাবৎ, কারণ যেগুলো এডুকেটেড আনএমপ্লয়েড ইউথ, এবং দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ নেই বা কিছু মানে বেসিক্যালি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে অনুন্নয়নের কারণে, মানুষের মধ্যে রিজেন্টমেন্ট থাকবে না সেটা বলাটাও মানে সেটা থাকতেই পারে। কিন্তু এটাকে তো বেসিক্যালি হঠাৎ করে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে নাকি স্যার এই ধরনের পথটাকে তো সমর্থন করা যায় না, আপনি সব জায়গায় আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সমস্ত রিজেন্টমেন্ট গুলি বেসিক্যালি ইঞ্জিনিয়ার্ড হয়, মানে বাইরে থেকে এগুলোকে থাকে, এগুলোকে মোটিভেট করা হয়, না হলে এগুলো এরকম ভাবে একটা হঠাৎ করে একটা রূপ নিতে পারে না। আলটিমেটলি যে লাদাখের যে পিপুল, দে আর নোন ফর দেয়ার বেসিক্যালি, তারা শান্ত ফ্রেন্ডলি, ঠিক আছে, তারা এরকম ভাবে ক্ষিপ্ত এবং ক্ষিপ্র হয়ে গেল। সুতরাং তার পিছনে যে একটা মদত ছিল না সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া, মানে এখন তরুণ প্রজন্ম বা এই জেন জি যাদের বলা হয়, আন্দোলনকারীদের সংগঠিত হওয়াটা মানে কতটা তাৎপর্যপূর্ণ, মানে এখানে দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনি মানে সবারই মানে আপনি বলতে পারবেন না যে হুইচ ইস্যু উইল ইম্প্যাক্ট দি বেসিক্যালি ইউথ, আপনি এটা বলতে পারবেন না। এই ইস্যুটা আপনি মানে মানে বেসিক্যালি এই ইউথকে মোটিভেট করবে না, আপনি বলতে পারবেন না। সামান্য ইস্যু, সামান্য কি আপনি লক্ষ্য করে দেখুন নেপালের যে ঘটনাটা ঘটলো, ঠিক আছে, যে ইস্যুটা ইস্যু বেসিক্যালি যে সোশ্যাল মিডিয়ার যে বন্ধ করে দেওয়া, এটা মানে এটাকে সামনের ইস্যু, এটাকে রেখে যে আপনি, অর্থাৎ এখন লাদাখেরও যেটা বলছিলাম আমি, যে এখানে গভর্নমেন্টের কিছুটা ল্যাপস নেই সেটা বললেও কিন্তু ভুল হবে। উই মাস্ট এডমিট ইট, ওয়ান্স বেসিক্যালি সরকার যেহেতু এখানে ইউনিয়ন টেরিটরি হিসেবে ডিক্লেয়ার করেছে, যেহেতু JNK তে যেহেতু একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সুতরাং ওইখানকার জন্য একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফর্ম হয়ে যাওয়াটা উচিত ছিল। ইট মে বি অফ 13 মেম্বার্স অর সাম, যেটা গভর্নমেন্ট মনে করে যেতে সো দ্যাট বেসিক্যালি দে ক্যান চুজ দ্য রিপ্রেজেন্টেটিভ, পিপুল ক্যান চুজ দ্য রিপ্রেজেন্টেটিভ, দেখে। এবং আমরা আলটিমেটলি লক্ষ্য করে দেখবেন পলিটিক্যাল যে ব্যাপারটা বলছি, গত প্রথমবার যখন 2019-এ সম্ভবত যে এমপি ছিল সেটা বোধহয় সম্ভবত বিজেপি দলেরই ছিল, কিন্তু এবার কিন্তু এটা কিন্তু অন্য দলের, ঠিক আছে, বিজেপি না, কিন্তু বিজেপি পাস করেনি, কিন্তু যেখানে অন্য আরেকজন এমপি গিয়েছে, ঠিক আছে, সম্ভবত কংগ্রেস পার্টি বা অন্য কোন বা এই এনসিপি ন্যাশনাল কনফারেন্স হতে পারে। কংগ্রেস খুব একটা বেশি ওখানে স্ট্রং নেই, তো যাই হোক, তো আলটিমেটলি এখন এটা রাজনীতির প্রভাব কি পড়তে পারে সেটা নিয়েও কিন্তু মানে সেটাও আলোচনা। দেখুন গভর্নমেন্ট তো এখন বেসিক্যালি গভর্নমেন্ট এখন, আমার যেটা প্রশ্ন, 6 অক্টোবর তো খুব বেশি দেরি ছিল না, ঠিক আছে, অলরেডি এখন 10 তারিখ ওনারা অনশনে বসেছেন, 15 তারিখ ঘটনা ঘটেছে, 15 দিন আর তো 10 দিন। গভর্নমেন্টের কাছে 10 দিন এগুলো একটা বড় আন্দোলনের পক্ষে 10 days ইজ নট ম্যাটার। তো এই 10 দিনে কি সব মানে শেষ হয়ে যেত? তো হঠাৎ করে কেন উইদিন দিস পিরিয়ড, মানে এই যে ওয়েটিং টাইমটা কেন এটা বেসিক্যালি সহ্য করতে পারলো না? তার আগে কেন আন্দোলনটা এরকম ভাবে মানে দানা বাঁধলো, হিংস্র হয়ে গেল? দিস ম্যাটার নিডস টু বি লুকড ইনটু, এবং দিস বেসিক্যালি এস্টাবলিশেস সাম ইন্টারভেনশন মাইট হ্যাভ বিন দেয়ার, আমার মনে হয়।
ওকে, ত্রিদীপবাবু, এই যে তরুণ প্রজন্মের কথা আমরা বলছিলাম, কিন্তু যদি এই দাবি পূরণ না হয়, মানে তাহলে ভবিষ্যতে কি ধরনের রাজনৈতিক প্রভাব পড়তে পারে? মানে এই উত্তেজনা জাতীয় রাজনীতিতে মানে কি কোন ধরনের প্রভাব ফেলবে বলে মনে করে? দাবি যে পূরণ হবে না সেটা ভারত সরকার বুধবারের ঘটনার পর শুক্রবার সোনাম ওয়াংচুককে গ্রেফতার করেই বুঝিয়ে দিয়েছে। যখন ভদ্রলোক মূলত নেচার অ্যাক্টিভিস্ট, তিনি যখন অনশন করছিলেন তার দাবি নিয়ে, একেবারে গান্ধীজির স্টাইলে অনশন করছিলেন, তখন তার সঙ্গে আলোচনা চালানোর জন্য সরকারের কেউ এক পা এগোয়নি। নাম্বার ওয়ান। ঠিক যেমন ভাবে যখন আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে দুই জনজাতির মধ্যে মেইতেই এবং কুকির মধ্যে মারপিট হচ্ছে, ক্রমশ আগুন জ্বলছে, দেশের সরকার, দেশের প্রধান শাসক দল তারা মুখ বুজে অন্ধকারে বসে আছে, চোখে গুলি পড়ে বসে আছে, ঠিক একই রকম ঘটনা ওয়াংচুক সঙ্গে কোনো আলোচনায় তারা যায়নি। সরকারের কাজ কি? আমার কোনো দাবি আছে, সে দাবি নিয়ে সরকারের সঙ্গে আমি আলোচনা করতে চাই, আমি আমার দাবি জানাতে আমার কিছু ফর্ম আছে, ফর্ম অফ প্রোটেস্ট, সেই ফর্ম অফ প্রোটেস্টের সবচেয়ে নিরীহ যে ফর্ম অফ প্রোটেস্ট সেইটা নিয়েছিলেন সোনাম ওয়াংচুক। বুধবারের ঘটনা যে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ ইন্ডিয়া টুডে লিখছে, আমি তোমাকে কোট করছি, ইন্ডিয়া টুডে, ওকে, পিসফুল শাটডাউন দ্যাট টার্নড ভায়োলেন্ট ইন লে। পিসফুল শাটডাউন চলছিল, সেটা হঠাৎ করে অগ্নিগর্ভ হয়ে উঠলো। কি করে এত ভায়োলেন্ট হয়ে উঠলো? তার পিছনে কাদের হয়েছিল? কেন তারা বেছে বেছে ওই অঞ্চলের যে বিজেপি পার্টি অফিস, সেই পার্টি অফিসে আগুন লাগালো, সরকারি ট্রান্সপোর্টে আগুন লাগালো? তার মানে সরকার বিরোধী, শাসক বিরোধী আন্দোলন এটা হচ্ছিল। আর তারপরেই পরপর দুটো টুইটে বিজেপির পক্ষ থেকে দিল্লিতে বসে থাকা দুই নেতা জানিয়ে দিয়েছেন সেখানে নাকি কংগ্রেসের কোন কাউন্সিলরের হাত ছিল। প্রশ্নটা হচ্ছে, ওখানে কংগ্রেসকে খুঁজে পেতে ন্যাশনাল কনফারেন্সকেও ভাবতে হয়। ন্যাশনাল কনফারেন্সের লিডার তিনি পর্যন্ত বলেছেন যে ওখানে কংগ্রেস কোথায়, ওখানে কংগ্রেসের কোনো প্রভাব নেই। তাহলে রাজনীতিটা হচ্ছে এখানে মূল জিনিস। এই সমস্ত ঘটনার পিছনে ওই লে, লাদাখ, কার্গিল অঞ্চলে সম্পদ, যে সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, কোন রাজনৈতিক দলের সম্পদ নয়, ওখানকার আদিবাসী মানুষের সম্পদ, সেই সম্পদে হাত দেওয়ার অধিকার কারণ নেই। সেই সম্পদ বেচে দেওয়ার বিরুদ্ধে মূলত এই আন্দোলনটা দানা বাঁধছিল। সোনাম ওয়াংচুক এই কথাটাই বলেছে, এখানকার প্রকৃতিকে রক্ষা করো, এখানকার পরিবেশকে রক্ষা করো। এবং দেশের সরকার যে কাজটা করতে চাইছিল সেটা হচ্ছে দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার যুক্তি হিসেবে আনা হয়েছিল। তাহলে 19 থেকে 25 কোন নিরাপত্তা এসছে? প্রশ্নটা হচ্ছে রাজনীতি, এর পিছনে অন্য কোন ইস্যু নেই। ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ত্রিদীপবাবু সঙ্গে থাকার জন্য আছে। আর স্যার, আপনার কাছে একটা শেষ প্রশ্ন, আপনি এই বিষয়টাতে আপনি কি মনে করেন এটা রাজনৈতিক প্রভাব, জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে লাদাখের এই বিষয়ে আগামী দিনে যদি এই বিষয়টা? দেখুন, বেসিক্যালি ব্যাপার হলো যেখানে যেখানে আমার মনে হয় যে উন্নয়নটা একটু পিছিয়ে আছে, সেখানে আমার মনে হয় উন্নয়নের কাজগুলোকে সরকার প্রাধান্য দেওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি। সুতরাং আর না হলে আপনি বিরোধী যারা আছে ওনারা তো রাজনীতি করার চেষ্টা করবেন। আমার কথা হলো সরকারে যারা আছেন, সরকারের উচিত বেসিক্যালি যে উন্নয়নের কাজকে অগ্রাধিকার দিয়ে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। এবং ভারতবর্ষে একটা সবচেয়ে বড় সমস্যা যেটা হলো বেকার সমস্যা, যুবদের কিছু যাতে কর্মের কিছু ব্যবস্থা হয় সেগুলোর দিকে নজর দেওয়া। এই দুটো কথাই বলবো, নয়তো আগামী দিনে
বেসিক্যালি এই ইস্যুগুলো কিন্তু কখন জ্বলন্ত হয়ে যাবে কেউ আমরা বলতে পারবো না। ওকে, এখানে আমার একটা কথা আছে, স্যার যেটা বললেন একদম ঠিক বলেছেন, উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া, কিন্তু সে উন্নয়ন যেন সাধারণ মানুষের সপক্ষের উন্নয়ন হয়। একদম সেই উন্নয়ন যাতে মানুষটার মাথার উপর ছাদ, পেটের ভাত, শিক্ষা এবং জামা কাপড়ের নিশ্চয়তা দিতে পারে, সে উন্নয়ন যেন কর্পোরেটের উন্নয়ন না হয়, একদম এইটাকে আগে নিশ্চিত করতে হবে। বেকারদের কথা উনি বললেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে সঙ্গে থাকার জন্য। আছে ধন্যবাদ স্যার আপনাকে, বাবু আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সোনাম ওয়াংচুকের গ্রেপ্তারের পর লাদাখের সমস্যার সমাধান কোন পথে এগোয় তা সময় বলবে। বর্তমানে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় সরকার আগামী অক্টোবরে আলোচনার আশ্বাস দিয়েছে। তবে যদি আলোচনায় কার্যকর সমাধান না আসে তাহলে আন্দোলন আরো বিস্তৃত বা তীব্র হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এবং অনেকেই মনে করছেন সেটা। তবে এই পরিস্থিতিতে আমাদের মনে করিয়ে দেয় শুধু নিরাপত্তার জোরে নয়, বরং জনগণের গণতান্ত্রিক দাবি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখেই একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাধান কিন্তু সম্ভব। লাদাখের সমস্যার সমাধান কি হয় সেদিকে নজর রাখছি আমরা, আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।